লাইফে নিজে হাতে চোর ধরার খুব শখ ছিল। এক চুন্নির সুবাদে সে শখটা পূরণ হয়ে গেল। একেবারে হাতে নাতে ধরেছি। ফিলিংস থ্রিল ছিল। এবার সবাইকে ডেকে এই থ্রিলিং সিনের মজাটা ভাগ করে দিই, কি বলো? সৃজনের শেষ কথার সঙ্গে যোগ হলো ব্যঙ্গাত্মক হাসি, আর তারপর যোগ হলো গগনচুম্বী চিৎকার। তবে চিৎকারের কারণ মোটেও লোক ডাকা নয়। হাতে বসুন্ধরার কামড় পড়েছে। মোটামুটি 10-12টা দাঁত দাবিয়ে পেছন থেকেই ছুট লাগিয়েছে সে। ততক্ষণে কয়েকজন এগিয়ে এসেছে চিৎকারের হেতু উদ্ধার করতে। সৃজন সবার প্রশ্ন এড়িয়ে হাত সামনে এনে দেখালো চক্রাকারে এক ঘড়ির আকার ধারণ করেছে কামড়ের চিহ্নটা। সবাইকে চিৎকারের কারণ হিসেবে সাপের কথা পড়লে বেরিয়ে পড়লো বাড়ির বাইরে। এদিকে সবাই হন্যে হয়ে সাপ খুঁজতে শুরু করলো, কিন্তু আসল বিষদন্তিনী হয়ে দংশন করলো যে সর্পদেবী, সে তো যাওয়ার আগে ঠিকই আরও একটা মিষ্টি দিয়ে পালিয়েছে। ভোরবিলাস মানে আধার আধার ঘ্রাণে নাক টেনে হিমকুণ্ডলীর চাদর গায়ে তুলে উদ্দেশ্যহীন হেঁটে বেড়ানো। আর চরণ যদি হয় নগ্ন এবং চরণতলে যদি ঠাসাঠাসি হয়ে রয় ভেজা সবুজ তৃণগুচ্ছ, তবে প্রতি কদমে মেলে শিরশির করে গা দোলানো উচ্ছ্বাস। আচমকা মন চাইলে সবুজ ঘাসের সবুজদানিতে পেছন ঠেসে বসে পড়াতে অদ্ভুত সুখ আছে। আরও একটু গাঢ় অনুভূতির তীব্র চাহিদা হলে হাত পা ছাড়িয়ে নরম ঘাসে শুয়ে আকাশ দেখতেও আছে অদেখা এক অলীক আনন্দ। গত দুদিন বাবার সঙ্গে গ্রামের রাস্তায় আধো অন্ধকারে হাঁটতে বেশ ভালো লেগেছিল বিধায় আজ একলাই চলে এসেছে সৃজন এমনই এক ভোর বিলাস করতে। হাঁটতে হাঁটতে গতকালের জায়গাটায় আসতেই গত দুদিনের মতো হুবহু ঘটনা সৃজনের নজর কাড়ল। বসুন্ধরা আর গঙ্গাবুড়ি একটি জমির এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। গঙ্গাবুড়ি লাঠি হাতে কাঁপতে কাঁপতে পিছু ছুটছে আর গালমন্দ করছে। বসুন্ধরা হাসি মুখে ছুটতে ছুটতে করছে জমজমাট তর্ক। সৃজন বুকে হাত গুজে আরাম করে দাঁড়ালো। চোখে মুখে জল ছেটানোর মতো বিরক্তি ছিটিয়ে নিল মুহূর্তেই। গঙ্গাবুড়ির বাড়ির দিকে চেয়ে দেখলো কজন ছেলে মেয়ে পিলপিল করে বেরোচ্ছে বাঁশঝাড়ের পেছন দিয়ে। সব বেরিয়ে যাওয়ার পরপরই বসুন্ধরা থেমে গিয়ে গঙ্গাবুড়ির কাপা হাতের লাঠি গ্রহণ করে নিল পিঠের আঁকেবাঁকে। একদম হুবহু ঘটনা যা গত পরশু এবং গতকাল দেখেছিল একই জায়গাটাতেই দাঁড়িয়ে। গতকাল ভোরে বাবাকে গাড়ি তুলতে গিয়ে ফেরার পথে চোখে পড়েছিল, আজ চোখে পড়ল হাঁটতে এসে। সৃজনের মনে হলো মুখস্থ সিন চলবে এখন। গঙ্গাবুড়ি গালাগাল করবে আর বসুন্ধরা ফটাফট জবাব দিবে, অর্থাৎ চাপা করবে। দু চার ঘায়ে কাপা হাতে লাঠির বাতাস করে অতঃপর বাড়ির পথ ধরবে বুড়ি। কিন্তু ঘটনা ঘটল উল্টো। বুড়ি বসুন্ধরার পিঠে লাঠি বসাতে বসাতে গা ঝেড়ে দিয়ে লুটিয়ে পড়ল জমির ওপর। বসুন্ধরা দৌড় থামিয়ে উল্টো দৌড়ে বুড়ির কাছে এসে ডাকতে লাগলো উত্তেজিত গলায়। সৃজন ছুটে এলো বসুন্ধরার কাছে। বসুন্ধরা আচমকা সৃজনকে দেখে কতটা যে ভরসা পেল তা যেন স্বয়ং বসুন্ধরা নিজেও জানে না। সৃজনের কাছে কাদো গলায় হুড়মুড়িয়ে সাহায্য চাইতে যাবে, তখনই সৃজনকে গঙ্গাবুড়ির নাকের সামনে হাত দিয়ে শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করতে দেখে খেপে গেল এক লহমায়। এক ঝটকায় সৃজনের হাত সরিয়ে তেড়ে মেরে বলল, ওই সেদিনের গোবর কি মাথার ভিতরে হামদাইছে? শ্বাস দেন কা? হ্যাঁ, আমার বুড়ি মরে নাই, ফিট খাইছে। সৃজনের যেমন রাগ হলো তেমনি পেল হাসি ফিট খাওয়ার ঘটনা শুনে। মানুষ খেয়ে ফিট হয়, আর এই মেয়ে বলছে বুড়ি ফিট হয়ে জ্ঞান হারিয়েছে। হাস্যকর। আমার বুড়ি শব্দটা থেকে বুঝতে পারলো বসুন্ধরার বড্ড আপন কেউ গঙ্গাবুড়ি। হাত ধরে ঝ্যাংটা মেরেছে সেই তোপে তীব্র রাগের বহিঃপ্রকাশ ঘটালো চোখের কড়া চাহনিতে। ধমকে বলল, চুপ। বসুন্ধরা সত্যি সত্যি চুপ করে গেল, কেমন যেন মিঙে গেল মুহূর্তেই। চোখ জোড়া চঞ্চল। সৃজন এত কিছু খেয়াল না করে পাঁচা করে করে তুলে নিল গঙ্গাবুড়ির নেতিয়ে যাওয়া শরীখানা। অতঃপর দু জমি পার করে সামনের বাড়িটার ভেতরে ঢুকে গেল তস্ত পায়ে। পেছন পেছন বসুন্ধরা এলে তাকে বলল, এক গ্লাস জল নিয়ে আসো, কুইক। বসুন্ধরা জল নিয়ে এলে পুনরায় বলল, একটু বাতাস দিতে হবে, হাত পাকে খুঁজে দাও, আর একটু চিনির শরবত করে আনো। বলতে দেরি হলেও বসুন্ধরার সে হুকুম মানতে দেরি হলো না। বড্ড বাধ্য হয়ে উঠল মুহূর্তেই। সৃজন গঙ্গাবুড়ির জ্ঞান ফেরাতে চোখে মুখে জলের ছিটা দিল। জ্ঞান ফিরল গঙ্গাবুড়ির। চোখ খুলেও আবার চোখের পাতা মুদে ফেললেন তিনি। তক্ষুনি বসুন্ধরা এলো চিনির শরবত নিয়ে।
সৃজন বুড়িকে শরবত খাওয়াবে বলে একটু উঠিয়ে বসাতে যেই না বুড়ির গায়ে হাত দিল অমনি খেকিয়ে উঠল গঙ্গাবুড়ি। অবিরত করতে লাগলো গালমন্দ। সৃজন কিঞ্চিত চমকালো আচমকা তার এহেন পরিবর্তনে। গলার যে জোরালো জোরের অভাব তা ফুটে উঠেছে তার কাঁপা কাঁপা আধভাঙা কণ্ঠে। বসুন্ধরা স্টিলের শরবত ভর্তি গ্লাসটা চৌকির কোনায় রেখে কোমরে আঁচল বাঁধতে শুরু করলো। অঙ্গ মুখভঙ্গি এমন যে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে, এক্ষুনি যেন ঢাল তরোয়াল হাতে মাটি নামতে যাবে। এতক্ষণে সেই ছলছলে চাহনি নেই তার চেহারার ফাঁক ফোকরে কোথাও। বুড়ির এক খ্যাকানিতে সব চম্পট দিয়েছে যেন। ওই বুড়ি ওই, চাপায় 2 পয়সার জোর নাই, ধার কমে না তাও। হ্যাঁ, ওনারে গালমন্দ দাও। উনি তোমার গেন্দির নাহাল কোলে করে ঘরে না আনলে পয়রা থাকতা খেতে পাতরে। গঙ্গাবুড়ি আরও রেগে আগুন, গলার আওয়াজ বাড়ির সর্বোচ্চ চিৎকার করে বলতে লাগলেন, ওই ছ্যামরা মোর গায়ে আতক দিছে কোন সাহসে? আমার স্বামী ছাড়া আর কোনো বেডা মানুষ কোনো দিন আমারে সই নাই। আমারে অপবৃত্ত করছে রে গোপাল, ও গোপাল রে, আমার গঙ্গা জল কোনে? আমারে গঙ্গা সিটা দে কমিন, গঙ্গা সিটা দে। বসুন্ধরা পাশের ঘুণ খাওয়া পুরনো আধভাঙা টেবিলের কোনায় যত্নে রাখা একটি মোটা লাথি হাতে তুলে চড়া গলায় বলল, ওই বুড়ি চুপ করবা না, দিমু তোমার স্বামীরা এক আসার। গঙ্গাবুড়ি এবার ফেটে পড়লেন রাগে। বাঁধ ভাঙা এলো পাথারি গাল দিতে লাগলেন বসুন্ধরা আর সৃজনকে। বসুন্ধরা কান চেপে ধরল, সৃজন হতবাক। তবে গালিগুলো শুনতে বেশ লাগলো সৃজনের কাছে। কখনো শোনেনি এমন ধারার গালি, বেশ বিরল ধারার শব্দ। মনে হচ্ছে গালিগত অ্যাডভেঞ্চার চলছে। বসুন্ধরা সৃজনের সামনে এত গালি হজম করতে না পেরে লাঠিখানায় শব্দ করে একটা চুমু খেয়ে হুড়মুড়িয়ে বলল, চেইতো না, তোমার স্বামীরা আদর করে দিছি। গঙ্গাপুরী এবার এমন এক চিৎকার করলেন সৃজন পাশে বসা থেকে ছিটকে দাঁড়িয়ে পড়ল। বসুন্ধরা ধমকে বলল, বুড়ি চিল্লাইলে আবারও বিধবা বানামো কইলাম। তোমার স্বামীরে টুকরা টুকরা কইরা লক্ষিন্দরের মতো ভাসাইয়া দিমু। চুপ দিলাম। বুড়ি মিয়ে গিয়ে ভয়ার্ত গলায় বলল, সিলান রে সিলান, আমার স্বামীর কিছু হইলে তোরে আমি আগে আমার লগে চিতায় উঠামো। কেলো করিস না, দে মোর স্বামীরে। বসুন্ধরা হাতের লাঠিটা নাচাতে নাচাতে বলল, তোমার স্বামীর লগে আমি বিয়া বমু না, তোমার স্বামী তোমারই ফিরাইয়া দিব, তার আগে এই শরবতটা খাও। গঙ্গাপুরী এবার চেতে গেলেন, কাঁপতে কাঁপতে বললেন, তুই আমার পাকের ঘরে হান্দাইছিলি? বসুন্ধরা লাঠি দেখিয়ে বলল, তোমার স্বামী। গঙ্গাপুরী খেয়ে নিল শরবত। সৃজন এতক্ষণ ভীষণ মনোযোগ দিয়ে দুজনের কার্যকলাপ দেখছিল, এবার নিজেও অংশগ্রহণ করার ইচ্ছা জন্মালো। রসিকতার সুরে বলল, ঠাকুমা, তোমার স্বামীর দেখছি খুব যত্ন, কত ভালোবাসো তাকে। তা নিজের যত্ন কেন নাও না? বিপি একদম লো যে, রোজ দুধ ডিম খেতে হবে তো। গঙ্গাপুরী কড়া চাহনি দিলেন ঠিক, তবে প্রত্যুত্তর করলেন না। হঠাৎ চুপ মেরে গেলেন, নজর আবদ্ধ শ্রী বসুন্ধরার হাতের তেল তেলে লাঠিখানায়। বসুন্ধরা বলল, রহিম কাকারে কমুনি তোমারে একটু দেখা যাইতে, আইলে কিন্তু দূর দূর করবা না, বেচারা তোমার খ্যাসখ্যাসানির ডরে আইতে চায় না। বসুন্ধরার কথার মাঝে আচমকা লাঠিটা কেড়ে নিল গঙ্গাপুরী। সঙ্গে সঙ্গে বসুন্ধরা ও মাগো বলে দৌড়। পলান। বসুন্ধরা চিল্লিয়ে সৃজনকে হাত ধরে সঙ্গে নিল দৌড়ের সঙ্গী করে, নয়তো বেচারার পিঠের ছাল আজ ব্যবহারিকের খাতা হয়ে যাবে। এক দৌড়ে বাড়ির বাইরের জমিতে এসে সৃজনের হাত ছেড়ে বলল, বাড়ির যান, বুড়ি ধরতে পারলে খবর আছে। বলে এক মুহূর্ত আর দাঁড়ালো না। সৃজনকে রেখে দৌড়ে উঠে গেল সামনের রাস্তায়। দৌড়াতে গিয়ে সামনে পেছনে উড়োউড়ি করছে কয়েক গোছা চুল। রাতে ঘুমানোর আগে করা বেনি প্রায় খুলে গেল বলে সৃজন কেমন মন্ত্রমুগ্ধ হয়ে খেয়াল করলো সব। ছুটন্ত মেয়েটার সরলতা আর নরম মনে অন্যের প্রতি জমা মায়া আজ বেশি নজরে পড়ল যেন। কথাটা মনে মনে ভেবে বিড়বিড়িয়ে উঠে বলল, কিন্তু বড্ড ঝোঁকরুটে। এর মধ্যেই পেছন থেকে গঙ্গাবুড়ির গালমন্দ কানে এলে জলদি জলদি পথ ধরল বাড়ির। সূর্যোদয় হয়েছে খানিক আগে, চারদিক ফাঁকা হয়ে গেছে। এমন অবস্থায় দৌড় দিতে বড্ড লজ্জা লাগলো সৃজনের। তার অবচেতন মনে ভাবনার উদয় হলো, লোকে দেখলে ভাববে সেও হয়তো বসুন্ধরার মতো চুরি করে পালাচ্ছে। কিন্তু বুড়ির হাতে পড়লে আরও দ্বিগুণ লজ্জার শিকার হতে হবে ভেবে শেষমেশ দিল দৌড় রাস্তার দিকে।
বাড়ি ফিরে নিজ কক্ষে বসে সে কি হাসি সৃজনের, হাসি ঠোঁটের কোণ ছাড়তেই চাইছে না, বুড়ির দেওয়া গালগুলো এখনও বাজছে কানে। বসুন্ধরার লাঠির গায়ে শব্দ করে চুমু দেওয়ার দৃশ্যও জল করছে চোখের দৃশ্যপটে। দুজনের মারকাটারি খুনসুটি যেন বসুন্ধরার প্রতি বিমুখতা খানিক দূর করলো অতি সর্পপণে। দুজনের মারকাটারি খুনসুটি যেন বসুন্ধরার প্রতি বিমুখতা খানিক দূর করলো অতি সন্তর্পণে। বসুন্ধরা গঙ্গা বুড়িকে দেখতে গিয়েছিল দুপুরের পর। ঘণ্টাখানিক বুড়ির সঙ্গে ঝগড়াঝাটি করেছে, আরও ঘণ্টাখানিক করেছে সেবা শুশ্রূষা। বিনাও গিয়েছিল বসুন্ধরার সঙ্গে। গঙ্গা বুড়ির সঙ্গে পেরে না উঠে খানিক পরে চলে এসেছে। তার সঙ্গে একমাত্র বসুন্ধরাই পারে, তাই রয়ে গিয়েছিল শুধু বসুন্ধরা। যখন চলে আসবে তার আগে উপস্থিত হলো সৃজন। বসুন্ধরা সৃজনকে দেখে আর বেরোলো না। একদিকে অবিরত মুখ চলছে গঙ্গা বুড়ির। বসুন্ধরা থামিয়ে দিয়ে বলল, চাপাটার একটু বিশ্রাম দাও বুড়ি, দেখো তোমার স্বামী আইছে। সৃজন মুখ কুচকে বিরক্তি প্রকাশ করে বলল, স্বামী? বসুন্ধরা চাপা হাসিতে মুখ বাঁকিয়ে বলল, আমি কই নেই, বুড়ি কইলো একটু আগে। বুড়ি স্বামী নাকি উঠতে বইতে বুড়িরে কোলে তুলতো, যেমনি আইসে আপনি তুলছেন। আপনি কোলে তুলে আনছেন শুই না হের নাকি স্বামীর কথা খুব মনে পড়তাছে। বলে আর এক দফা হাসলো বসুন্ধরা। বলার ভঙ্গিতে ছিল নাটকীয়তা। সৃজন কিঞ্চিত হাসতে গিয়েও হাসলো না, অস্বস্তি প্রকাশ করলো মুখভঙ্গিতে। ওদিকে গঙ্গাবুড়ির মুখ ছুটছে বসুন্ধরার ছুটন্ত মুখ বন্ধ করার প্রয়াসে। সৃজনের এক মুহূর্তের জন্য মনে হলো বিছানায় শুয়ে থাকা মানুষটা কোনো পশ্চাত্তরের বুড়ি নয়, সে যেন নববধূ। মুখের ভাষা এড়িয়ে শুধু লজ্জা মিশ্রিত চাহনি পরখ করলে যে কেউ তাই বলবে। এর মধ্যেই আরও এক পুরুষের উপস্থিতি ঘটল গঙ্গাবুড়ির উঠোনে। বসুন্ধরার নাম নিয়ে সে হাঁক ছাড়ল মৃদু স্বরে। বসু। বসুন্ধরা ঘরের বাইরে এলে যার দেখা পেল সেই মুহূর্তে সে বড্ড অনাকাঙ্ক্ষিত। সৃজন পেছন পেছন বেরিয়ে এসে সেই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে মনে মনে বলল, এই ছ্যাঁচড়া ছাগলটা এখানে কেন? প্রেম করতে আসছে? আপনি এনে কেন? প্রণবের চোখে মুখে ও চঞ্চলতা। জবাবে বলল, তোমার লগে আমার কিছু কথা আছে। সৃজন মনে মনে বলল, কিছু কথা আছে না কিছু ব্যথা আছে? চোখ মুখ দেখে মনে হচ্ছে সদ্য ছেঁকা খাওয়া বিধ্বস্ত প্রেমিক। বসুন্ধরা বলল, তাই এমনি আইবেন কথাও কইতে? মাইনছে কি কইব? বসুন্ধরা কণ্ঠে ভয়। প্রণব আচমকা এক কথাতেই উত্তেজিত হয়ে উঠল। উচ্চ আওয়াজে বলল, আমি তোমারে ভালোবাসি, মানুষেরে না। তাই মানুষেরে কি কইলো না কইলো তার দাধারি না। বসুন্ধরা ঘাড় ফিরিয়ে সৃজনের দিকে এক পলক চেয়ে মাথা নত করে নিল। বাকি শব্দ এড়িয়ে ভালোবাসি শব্দটা গুটিয়ে দিল তাকে ক্ষণিকের জন্য। হয়তো সৃজনের উপস্থিতি এই অতিরিক্ত লজ্জা আর অস্বস্তির কারণ। সমস্ত অস্বস্তি একপাশে রেখে প্রণবকে বলল, কি কইবেন কন? প্রণব সৃজনের দিকে তাকিয়ে বলল, এইখানে না, আলাদা কথা কইতে চাই। প্রণবের পরপর বলা দুটো কথায় সৃজনের মনে ক্ষুদ্র ধারণা জন্মে গেল ছেলেটার সাথে হয়তো বসুন্ধরার আগে থেকেই কোনো সম্পর্ক রয়েছে। নয়তো দুদিন আগে যার সাথে বিয়ে ঠিক হলো সে এমন হুট করে উড়ে এসে জুড়ে বসে মুখের ওপর রাগ দেখাবে কেন? আর ভালোবাসার কথাও বললো এতটা নির্ভীকতায়। তেজও তো কম ফলাচ্ছে না। তবে ছেলেটার চোখে এক চিলতে ভালোবাসাও খুঁজে পেল না, পেল অস্থিরতা। সৃজন যেহেতু দেখতে এসেছে গঙ্গাবুড়িকে, তাই বাড়ি ফিরে না গিয়ে বসুন্ধরাকে একলা রেখে গঙ্গাবুড়ির ঘরের ভেতর চলে গেল বুড়ির সঙ্গে কথা বলতে। সুযোগ দিল দুজনের কথার পরিবেশ তৈরি করতে। সৃজন চলে যেতেই ত্রস্ত পায়ে এগিয়ে এসে বসুন্ধরার একদম মুখোমুখি দাঁড়ালো প্রণব। এক বিন্দু কালক্ষেপ না করে বলে উঠল, মানব কেরা? এই নামের কাউরে চিনো? বসুন্ধরা ভ্রু কুচকে বলল, চিনি। আপনার আগে তার জন্য আমারে দেখতে আইছিল। কেন, কি হয়েছে? তোমার নামে নানান কথা কইতাছে আমারে ফোন দিয়া। বিয়ায় ভাঙসি দেওয়ানোর চেষ্টা করতেছে। এমন এমন কথা কইতাছে যা শুনলে কোনো পুরুষ মানুষের মাথা ঠিক থাকবো না। বিয়া ভাঙ্গা দিব লোক লোক। আপনি তো পুরুষ মানুষ, তার মানে আপনার মাথা ঠিক নাই। বিয়া ভাঙ্গা দিতেই আইছেন তাইলে? প্রণবের মুখভঙ্গিতে স্পষ্ট রাগ ফুটে উঠলেও কণ্ঠে নমনীয়তা ছাপ রেখে বলল, বিয়া ভাঙ্গার হইলে সুইটা আইতাম না কথা কইতে। আমি খালি জানবার চাই তার লগে তোমার কি ঝামেলা। কোনো সম্পর্কে থাকলে আমারে কইয়া দেও, আমি মাফ কইরা দেব। বিয়ার আগে এই বয়সে একটু একটু এইসব থাকেই, কোনো ব্যাপার না। আমার আসিল, আমার বন্ধুগরও আসিল, আমগো জয়না দিদিরও আসিল,
বিয়ার পর তো সুখে সংসার করতেছে, সবারই থাকে, বিয়ার পর না থাকলেই হইল। আপনি না কইছিলেন আপনার জীবনের প্রথম নারী আমি, আগে কেউ আসিল না, তাইলে আপনারও আসিল মানে? প্রণব নিজের কথায় নিজেই ফেঁসে গেল। বসুন্ধরাকে ভরসা দিয়ে কথা বের করতে গিয়ে বেফাস কথা বলে ফেলল। কথা ঘুরিয়ে তৎক্ষণাৎ বলল, তুমি যাতে দ্বিধা না রাইকা খোলাখুলি আমার সাথে কথা শেয়ার করতে পারো, তাই কইলাম আর কি, ভরসা দিতে। বসুন্ধরার এক বিন্দু বিশ্বাস হলো না এই ভরসার যুক্তি। অন্তরে বৃত্তৃষ্ণা উতলে উঠল, বুঝলো তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সে কারোর জীবনের প্রথম নারী, প্রথম ভালোবাসা হতে পারবে না। আর মানুষটাও পরিষ্কার নয়, তার কথা পরিষ্কার না, না কি মন। নিজের প্রতি সম্মানও খুঁজে পেল না তার কথার ভাঁজে। ভালোবাসা তো বহু দূর। ভালোবাসার মানুষ এমন হয় নাকি? তার কথা এমন হয়, তার চাহনি এমন হয়? অনেক কিছু বলতে ইচ্ছা করলেও নিজেকে দমিয়ে নিল সে। এখন আর বলে কি হবে, আশীর্বাদ তো হয়েই গেছে, পুরো গ্রাম জেনে গেছে সে কথা। 7-5 ভেবে সহজ গলায় বলল, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। দেখতে আয়া প্রশ্ন করছিল উল্টাপাল্টা। থেমে পুনরায় বলল, উল্টাপাল্টা প্রশ্ন করছিল, তাই বিয়া ভাইগা দিছি। বাড়ি থেকে অপমান হইয়া গেছে পুরো পরিবার সহ, প্রতিশোধ নিবার চায় হয়তো। বসুন্ধরার এক কথায় শেষ দিয়ে পুনরায় বলল, আমার লগে বাড়ি চলেন, জেঠু বড় মার সাথে কথা কয়ে জানি এই বিষয়ে। প্রণব মাথা ঝাঁকিয়ে বলল, না, এখন বাড়ি যাবো না, একেবারে খাইল আমু গার্জিয়ান নিয়া বিয়ার তারিখ ঠিক করতে। এই সপ্তাহের মধ্যে বিয়া হইব, নয় ওই হালায় বিয়ায় ভাঙচি দিতে যদি আমার মায়ের কানে কথা লাগায়, তাইলে আর বিয়া কোনো মতেই আগাইব না। বসুন্ধরা আবারও কিছু বলতে গিয়েও থেমে গেল। চলে গেল প্রণব। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল একইভাবে। সম্বিত ফিরে পেল বুড়ির হো হো হাসির শব্দে। মাত্র প্রণবের থেকে পাওয়া হতাশা ভোলাতে গঙ্গা বুড়ির হাসির সাথে যুক্ত হলো সৃজনের হাসির কলরব। বসুন্ধরা কৌতূহল নিয়ে ঘরের দিকে গেলে দুজনকে হেসে লুটোপুটি হতে দেখে মাত্র ছাড়া অবাক হলো। এতগুলো বছর হলো গঙ্গা বুড়িকে চেনে, কোনোদিন দিয়ে এভাবে হাসতে দেখেনি। আর এই মানুষটাও এমন হাসে বুঝি? দেখে তো কাঠখোট্টা মন করছিল, তবে মনে জমা মেঘের ভেলা ঠিকই ভারী হয়ে উঠেছে ক্রমশ। ঘরের ভেতর না ঢুকে ফেরার পথ ধরল বাড়িতে আসতেই দেখতে পেল সৃজনী আর অনিতাকে। সৃজনী তাকে টেনে নিয়ে ঘরে গেল গল্প করতে। অনিতা গল্প করছে বিনার সঙ্গে। দুজনের আগে থেকে ভালো সম্পর্ক থাকলেও এবারের এই কদিনে সম্পর্কটা আরও বেশি গাঢ় এবং মজবুত হয়ে উঠেছে তাদের। এদিকে সৃজনীও একা থাকায় বেশ মিশেছে বসুন্ধরার সঙ্গে। দুজনে বয়সের ফারাকটা কেউ যেন মনে রাখে না, তবে চঞ্চল বসুন্ধরার মন আজ পড়ে রইল ভিন্ন কোথায় তা জানা নেই। শুধু জানে বিয়েটা আর ভাঙা যাবে না, বিয়েটা অতি শীঘ্রই হতে চলেছে। পরের দিন ভোরবিলাসে গঙ্গাবুড়ি বা বসুন্ধরা কারোরই দেখা পেল না সৃজন। হাঁটতে হাঁটতে ঘড়িতে সময় দেখে ভাবলো আজ বুঝি আগে বেরিয়ে পড়েছে হাঁটতে। কিছু দূর হেঁটে ফিরতি পথেও চোখে পড়ল না কিচ্ছু। কয়েক কদম এগিয়ে গিয়েও কী ভেবে যেন রাস্তা ছেড়ে জমির মাঝে চিকন কাঁচা মাটির বাতর ধরে গঙ্গাবুড়ির বাড়ির দিকে গেল। নিজে চোখে চুড়ি দেখার শখ হানা দিয়েছে মনে। সৃজনের বিশ্বাস বাড়ির ভেতর গেলে নিশ্চয়ই এমন কিছু দেখতে পাবে, কিন্তু বাড়ির ভেতরে গঙ্গাবুড়িকে লাঠি হাতে একলা বসা অবস্থায় পেল। পাশেই একটা চটের বস্তার ওপর অনেক আম কুড়িয়ে রাখা। গঙ্গাবুড়ি সৃজনকে দেখে এগিয়ে এসে লাঠি হাতে খোঁচা মেরে বলল, ওই ছিলাম আই চুরি করবার আহে নাই, তুই আইসত? সৃজন চমকে উঠল চুরির কথা শুনে। বুড়ি আবারও বলল, বান্দরের পাল আইসে একলা আইছিল, বান্দর নিয়ে আসিল না লগে। বান্দরগুলোর টোহাইনা আম সব রাহিয়া দিছি। ওই যে তুই ভালা পোলা, তোর চুরিকরণ লাগবো না, অন্থিকা নিয়া যা। সৃজন প্রথমে চুরির কথা শুনে খানিক চমকে গেল, এবার সহজ হলো। গতকাল যেভাবে পটিয়েছিল গঙ্গাবুড়িকে সেভাবেই তুলল কথা। এসেছিলাম তোমার স্বামীর ক্যারেক্টার প্লে করতে, চোরের ক্যারেক্টার আমার জন্য নয়, ওটা ওই থিঙ্গিমের জন্যই পারফেক্ট। ভেবেছিলাম আজ তোমার সঙ্গে একসাথে বসে বাড়ি পাহারা দিয়ে চোর ধরবো, কিন্তু দেরি করে ফেললাম গো। আচ্ছা ঠাকুমা, তোমার সে আর তুমি বুঝি আগে একসাথে বসে বাড়ি পাহারা দিতে, চোর ধরতে পারলে কি করতে? সৃজন গঙ্গাবুড়ির স্বর্গীয় স্বামীকে নিয়ে কিছুক্ষণ গল্প করে বাড়ি ফিরে গেল। এটাই তার গঙ্গাবুড়িকে পটানোর গোপন পন্থা। আর তাকে পটানোর পেছনে সৃজনের উদ্দেশ্য ছিল এমন যে যা কেউ অন্য পারে না, তা সে করে দেখাবে। গঙ্গাবুড়ির সাথে ভাব জমাবে, বসুন্ধরাও দেখবে তা। হয়তো দেখনদারির মূল উদ্দেশ্য শুধু বসুন্ধরাই, কে জানে কার মনের খবর।
গঙ্গাবুড়ি স্বামীকে ভীষণ ভালোবাসতেন। স্বামীর গল্প নিজে করতে অন্যের মুখে শুনতে ভালোবাসেন। সেখানে তাকে গল্পের সাথে প্রশংসা শোনাতে পারলে আর কি চাই। তবে ফেরার সময় সেই আমগুলো সাথে দিয়েছে সেই চটের বস্তা ভরে। এক প্রকার লেজে গোবরে অবস্থা সেই বস্তা টেনে বাড়ি পর্যন্ত এসেছে সৃজন। তার বারবার মনে হচ্ছিল যে কেউ দেখে বলবে এই কাক ভরে সে হয় চুরির মাল টেনে নিচ্ছে, নয়তো খুন করা লাশ।